রিতা, রিতা মা তুই কোথায় গেলি? এদিকে আয়, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। বাবার মুখে এরকম চিৎকার শুনে পলাশবাবু ছোট মেয়ে রূপালী তার বাবার কাছে ছুটে আসে। কি ব্যাপার বাবা, তুমি রিতাকে এরকম ভাবে ডাকাডাকি করছো কেন? ও, মনে হচ্ছে তুমি রিতার জন্য নিশ্চয়ই কিছু কিনে এনেছো, তাই তো? তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? বলছি সবই বলছি, তোর জন্যও কিনে নিয়ে আসবো, ঠিক আছে? যখন তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তখন তোকেও আমি কিনে নিয়ে এসে দেবো। এই তো রিতা, তুই এসে গেছিস। এই দেখ, এটার মধ্যে কি আছে দেখ। কেন বাবা, এটার মধ্যে কি আছে? আচ্ছা দাঁড়াও, আমি খুলে দেখছি। এই বলে রিতা প্যাকেটটা খুলে দেখে। তখন সে দেখে যে প্যাকেটের মধ্যে একটা জামা, কানের দুল, চুড়ি ইত্যাদি আছে। বাবা, তুমি আমাকে এসব কিনে এনে দিলে, কিন্তু হঠাৎ করে এসব কিনে আনলে, কি ব্যাপার? এই জামাটা তো খুব সুন্দর লাগছে। রিতা, আজকে সন্ধ্যাবেলা তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই আমি তোর জন্য সুন্দর জামাটা কিনে নিয়ে এলাম। এই জামাটা পরেই সুন্দরভাবে রেডি হয়ে থাকবি, কেমন? ঠিক আছে বাবা, সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে থাকবো। এই বলে রিতা লজ্জা পেয়ে সেই জামা এবং কানের দুলের প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায়। আর এটা দেখে রূপালীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। বাবা সব সময় রিতার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে, আর আমার জন্য তো কোনোদিনও কিছু নিয়েই আসে না। দাঁড়াও, এবার তো মাকে বলতেই হবে। এই বলে রূপালী তার মায়ের কাছে চলে যায়, আর মায়ের কাছে গিয়ে বাবার নামে অভিযোগ করতে শুরু করে। আসলে রূপালী এবং রিতা তারা দুই বোন ছিল। তারা তাদের মা কমলা দেবী এবং বাবা পলাশবাবুর সঙ্গে শহরে বাস করে। রিতা ছিল বড় বোন, তার মনে কোনো হিংসা ছিল না। অন্যদিকে রূপালী ছিল ছোট বোন, আর তার মনে ছিল অনেক হিংসা এবং অহংকার। আর সে সব সময় নিজের বড় দিদির উপর হিংসা করে থাকে। দেখতে দেখতে সেদিন সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা রিতাকে পাত্রপক্ষ দেখতে আসে। রিতা সুন্দর করে তার বাবার দেওয়া জামাটা পরে পাত্রপক্ষের সামনে চলে যায় এবং সে সকলকে জলখাবার খেতে দেয়। পাত্রপক্ষ ছিল অনেক ধনী, কিন্তু রিতাকে দেখে পাত্রের মা সুনিতা দেবী পছন্দ করে না। আর সুনিতা দেবীকে দেখে রূপালীর মা এবং রূপালী সেটা খুব ভালো মতোই বুঝতে পারে। রূপালী তখন তার মাকে বলে, মা দেখো না, দিদির কত ভালো ধনী পরিবারে বিয়ে হচ্ছে, এটা কিন্তু আমার একদমই সহ্য হচ্ছে না। তুমি এবার কিছু একটা করো, না হলে কিন্তু আমি নিজেই কিছু একটা করে বসবো। উফ, তুইও না সত্যি। আরে বাবা, তুই কি দেখতে পাচ্ছিস না? কিছু বুঝতে পারছিস? ওই দেখ, ওদিকে পাত্রের মায়ের মুখটার দিকে একবার তাকিয়ে দেখ তো। দেখেই মনে হচ্ছে রিতাকে পছন্দ হয়নি। এবার তুই যদি রাহুলকে আর রাহুলের মা সুনিতা দেবীকে পটাতে পারিস, তাহলে তুই ধনী পরিবারের বৌমা হয়ে যাবি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। রাহুলের মায়ের মুখটাও তো ঠিক হাসি খুশি বলে মনে হচ্ছে না, যেন দেখে মনে হচ্ছে রিতাকে পছন্দ করছে না। দাঁড়াও, এবার আমি কিছু একটা প্ল্যান করছি। এই বলে রূপালী সুনিতা দেবীর শাড়িটার অনেক প্রশংসা করতে শুরু করে। আন্টি, আপনার এই শাড়িটা খুব সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক দামি, তাই না? আচ্ছা আন্টি, জানেন তো আপনার নামে আমি অনেক কিছু শুনেছি। আপনারা খুব ভালো মানুষ, তাই আমার আপনাকে অনেক বেশি পছন্দ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে ওয়াশরুমে নিয়ে যেতে পারবে? হ্যাঁ আন্টি, আমি নিশ্চয়ই আপনাকে ওয়াশরুমে নিয়ে যাব, চলুন আমার সঙ্গে। এবার এই বুড়িটাকে একা পেয়েছি, এবার মাথা কেমন করে খেতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। এই বলে রূপালী সুনিতা দেবীকে ওয়াশরুমে নিয়ে যায়। আর সেখানে সুনিতা দেবীকে একা পেয়ে রূপালী রিতার নামে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আচ্ছা আন্টি, আপনারা তো এত ধনী, আপনাদের বাড়িতে তো কোনো কিছুরই অভাব নেই। সব মেয়েরাই আপনার বাড়ির বৌমা হতে চাইবে। যদি আমিও আপনার বাড়ির বৌমা হতে পারতাম, তাহলে সত্যি আমার ভাগ্যটা খুলে যেত। কিন্তু আমি তো একটা কথা বুঝতেই পারছি না, আপনারা এত ধনী হওয়ার পরও আমার দিদিটাকে কেন পছন্দ করলেন? ওকে তো দেখতে শুনতে একদমই ভালো নয়, আর তাছাড়া যখনই ওকে পাত্রপক্ষ দেখতে আসে ওর বিয়ে কেটে যায়। এবার আপনারাই ভাবুন কি করবেন। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম, ওটা তোমার দিদি। কিন্তু তোমার দিদির থেকে তোমাকে তো দেখতে খুব সুন্দর, মনেই হচ্ছে না ওটা তোমার দিদি হয়। এই বলে সুনিতা দেবী তার স্বামীর কাছে যায় এবং নিজের স্বামীকে সে একটা সাইডে ডেকে নিয়ে যায়। কি গো, একবার এদিকে এসো, তোমার সঙ্গে একটা কথা আছে। দেখো, এই রিতাকে তো আমার দেখে ঠিকঠাক পছন্দ হচ্ছে না, কারণ রিতাকে দেখে মনে হচ্ছে বোকা, আর রিতার ছোট বোন রূপালীকে দেখে আমার খুব ভালো লাগছে। শোনো, আমি ভাবছি যে রূপালীকে আমার ছোট বৌমা করে নিয়ে যাব, কারণ রূপালী হলো আমার পছন্দের বৌমা, আর রিতাকেও আমি আমার বাড়ির বৌমা করব, কিন্তু ওকে আমি বড় বৌমা করব, আর বিয়ের পর আমি আমার বড় বৌমার উপরেই সমস্ত কিছু দায়িত্ব চাপিয়ে দেব। সুনিতা দেবী যখন তার স্বামীকে এসব কথা বলতে থাকে, তখন রিতার বাবা পলাশবাবু তাদের কথা শুনতে পায়। আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাইছেন। দেখুন, আমি আমার দুটো মেয়ের বিয়ে একসঙ্গে দিতে রাজি আছি। আমার বড় মেয়ের জন্য যদি আপনাদের খারাপ লাগে, তাহলে আমি আমার ছোট মেয়েটাকেও বিয়ে দিতে রাজি আছি।
হ্যাঁ, দয়া করে আপনারা বোঝার চেষ্টা করুন। আমাদের বাড়িতে তো অনেক লোকজন, আত্মীয় স্বজন আসবে, আর সেখানে যদি আপনার এরকম অসুন্দর মেয়েকে আমরা নিয়ে যাই তাহলে তো তারা দেখেই আমাদের উপর হাসাহাসি করবে। আর তার সাথে যদি আমরা একটা ভালো বৌমাকেও নিয়ে যাই, অন্তত ছোট বোনের জন্য বড় বোনটা তো বেঁচে যাবে। এই বলে সুনিতা দেবী বিয়ের কথা পাকা করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ চূড়ান্ত গরমের মধ্যেই তাদের দুই বোনের একসঙ্গে বিয়ে হয়। রীতা এবং রূপালী দুই বোনই নতুন শ্বশুর বাড়িতে চলে যায়। সুনিতা দেবী তার দুই বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। মা, প্রচন্ড গরম লাগছে, এই ভারী লেহেঙ্গা পরে আমি আর থাকতে পারছি না। আচ্ছা, আমার রুমটা কি আপনি একটু দেখিয়ে দেবেন? তাহলে আমি আমার রুমে গিয়ে একটু আরাম করব। উফ বাবারে বাবা, কি গরম। হ্যাঁ বৌমা, আমি বুঝতে পারছি তোমার খুব গরম লাগছে। এই যে দেখো, সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাও। খোকা, তুই বৌমাকে নিয়ে উপরের রুমে চলে যা। বৌমা, তোমার রুমে এসি লাগানো আছে, যাও এসির হাওয়া খেয়ে একটু রেস্ট করো। থ্যাংক ইউ সো মাচ আমার রুমে এসি লাগানোর জন্য। সত্যি, আমি তো ভেবেছিলাম এত গরমে শ্বশুর বাড়িতে এসে আমাকে অনেক কষ্ট পেতে হবে। হ্যাঁ বৌমা, আমি তোমার জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছি। আমি জানি আমার সুন্দরী বৌমার গরম লাগবে, আর গরম লাগলে তুমি তো থাকতেই পারবে না, তাই জন্য আমি তোমার রুমে এসি লাগিয়ে দিয়েছি। যাও রুমে চলে যাও। শাশুড়ি মায়ের কথা মতো রূপালী তার স্বামীর সঙ্গে উপরে এসি রুমে চলে যায়, আর সেখানে গিয়ে এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে থাকে। অন্যদিকে সুনিতা দেবী তার বড় বৌমা রীতাকেও দেখে যেন না দেখার ভান করে। মা, বলছি আমার রুমটা কোথায়? আসলে আমারও তো গরম লাগছে, এখানে অনেকক্ষণ ধরেই আমি দাঁড়িয়ে আছি। আমাকেও যদি আমার রুমটা একটু দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়। রামু, এই রামু, এদিকে শোন। দেখ, তোর যা জিনিসপত্র আছে ওগুলো নিয়ে রান্নাঘরে শিফট হয়ে যা। তুই রান্নাঘরে থাকবি আজ থেকে। বড় বৌমা যাও, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি ওখানেই থাকবে। এই বলে রীতা নিচে তার রুমে চলে যায়। সেখানে গিয়ে রীতা চারিদিকে ভালো করে দেখতে থাকে। সে দেখে যে দেওয়ালগুলোতে ফাটল ধরেছে, আর ভাঙাচোরা ঘরটার মধ্যে মাত্র একটা টেবিল ফ্যান বসানো আছে, আর সেই ঘরটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে আছে। সেখানে ঢুকতেই গরমের মধ্যে রীতা কষ্ট পায়। রীতা তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রমেশ সেখানে আসে। আচ্ছা রমেশ, আমি তো একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, তোমার মা তোমাকে এত ছোট ভাবে কেন দেখে? যেহেতু তুমি এই বাড়ির বড় ছেলে, সেই হিসেবে তো সবকিছুর উপর অধিকার তোমার। আর তাছাড়া আমি তো এটা বলছি না যে আমার ছোট দেওরের কোনো অধিকার নেই, কিন্তু দেখো, তুমি তো এই বাড়ির বড় ছেলে, আর তা সত্ত্বেও তোমার মা তোমাকে এতটা ছোট করে দেখে। রীতা, তুমি এইসব বুঝবে না। আসলে কি বলতো, আমার দুটো ছোট ভাই একটু বেশি শিক্ষিত, সেই জন্য ওরা ভালো কাজ করে ভালো মাহিনাও পাই। কিন্তু আমি তো অত পড়াশোনা করিনি, আমি তো ছোটখাটো একটা কাজ করি, আর ওখান থেকে খুব কমই টাকা মাইনে পাই। সেই জন্য মা তোমাকে এত ছোট করেই দেখে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। তাহলে তোমার মা তোমাকে গরিব বলে মনে করে, তাই তো? আচ্ছা, ওসব কথা এখন বাদ দাও। এই অল্প একটু জায়গার মধ্যেই তো আমাদের দুজনকে কোনোভাবে ঘুমাতে হবে। ঠিক আছে, তুমি বরং উপরে শুয়ে পড়ো পাখার হাওয়ার সামনে, আর আমি নিচে শুয়ে পড়ছি। এই বলে রীতা মেঝেতে শুয়ে পড়ে, কিন্তু সেখানে পাখার হাওয়া পৌঁছায় না। রাত্রিবেলা রীতা পুরোপুরি ভাবে ঘেমে যায়। এর ফলে তার একদমই ঘুম আসে না, কারণ পাখার হাওয়া শুধুমাত্র রমেশের গায়ে লাগে। সেই জন্য রমেশ খুব ভালো মতোই ঘুমাতে পারে, কিন্তু রীতা সারা রাত জেগে বসে থাকে। কিন্তু রীতা খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয়। বৌমা, আমাদের সবার জন্য কিন্তু তোমাকে রান্না করতে হবে, তোমার মনে আছে তো? আর হ্যাঁ, তোমার হাতে হাতে সাহায্য করতে কেউ যাবে না। আর তুমি এটা ভুলেই যাও যে তোমার ছোট যা তোমার হাতে হাতে সাহায্য করতে যাবে, কারণ আমার ছোট বৌমা যদি রান্নাঘরে যায় তাহলে গরমে আমার ছোট বৌমা কালো হয়ে যাবে, আর সেটা আমি কোনোভাবেই চাই না। এই বলে সুনিতা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে রীতা খুবই কষ্ট পায়, কিন্তু তবুও সে কিছু প্রকাশ করতে চায় না। সে রান্নাঘরে সকলের জন্য রান্না করতে চলে যায়। রান্না করতে করতে রীতা গরমের মধ্যে প্রচন্ড পরিমাণে ঘেমে যায়, কিন্তু তবুও সে সকলের জন্য রান্না বান্না করে খাবার টেবিলে খাবার পরিবেশন করে, এবং সকলে খুব মজা করে আনন্দ করে খাবার খায়। আর ছোট বৌমা রূপালীও পায়ের উপর পা তুলে মজা করে খাবার খেতে থাকে। মা, আমার না প্রচন্ড গরম লাগছে, আমি এখানে থাকতে পারছি না, আমি আমার এসি রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে দুপুরবেলা তোমাকে আর খাবার খেতে বাইরে আসতে হবে না। আমি বড় বৌমাকে বলে তোমার খাবারটা রুমে দিয়ে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালোই হবে। আমাকে আর এসি রুম থেকে বাইরে বেরোতে হবে না, আর আমার গরমও লাগবে না। থ্যাংক ইউ মা। এভাবেই রূপালী তার এসি রুমের মধ্যেই সারা দিন রাত বসে থাকে। অন্যদিকে তার বড় দিদি রীতা, সে পুরোপুরি ভাবে বাড়ির চাকরের মতো দিন কাটায়। সকাল থেকে প্রায় রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজকর্ম করে, সকলের সেবা যত্নও করে। অত গরমের মধ্যেও রান্না করে সকলের জন্য রান্না করে, আর সেই সাথে রাত্রিবেলা তার ঠিক মতো ঘুম হয় না।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। গরমের কারণে রাত্রিবেলা না ঘুমানোর ফলে রিতার শরীর অসুস্থ হয়ে পড়ে, কিন্তু রিতা কিছুতেই কাউকে কিছু বলতে চায় না। একদিন, মা, আপনি আপনার ছোট বৌমার কাছে বসে আছেন আর বসে বসে এসির হাওয়া খাচ্ছেন। আচ্ছা মা, এখানে কি আমি একটু বসতে পারি? আসলে আমার রুমে খুব গরম। আপনি তো এই সুন্দর ভালো এসিওয়ালা রুমটা আপনার ছোট বৌমাকে দিয়েছেন। আমার রুমে তো কিছুই নেই। দয়া করে আমার রুমেও একটু কিছু লাগিয়ে দিন না। এসি না হয় একটা সামান্য কুলার অন্তত লাগিয়ে দিন। ও বাবা, তোমার রুমে এসি লাগানোর কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি শুধু শুধু টাকা নষ্ট করতে চাই না। যাও, কি কাজ আছে করে নাও। এখানে আমি আমার ছোট বৌমার সঙ্গে গল্প করছি। এই বলে সুনিতা দেবী তার বড় বৌমাকে রুম থেকে তাড়িয়ে দেয় আর রিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে যখন নিজের রুমের দিকে যেতে থাকে তখনই হঠাৎ করে রিতা মাথা ঘুরে পড়ে যায়। রিতা, রিতা, তোমার কি হলো? ওঠো, চোখ খোলো রিতা। মা দেখো না, রিতা মাথা ঘুরে পড়ে গেল। আমার মনে হচ্ছে সারা রাত জেগে ওর এরকম অবস্থা হয়েছে। তুই শুধু শুধু কেন এই অসুন্দর মেয়েটার জন্য চোখে জল ফেলছিস? ছাড় তোর কথা। না মা, আমি কিভাবে ওকে ছেড়ে যেতে পারি? ও আমার স্ত্রী, আর আমি এটা কোনোভাবেই ভুলতে পারবো না। ঠিক আছে মা, তুমি যেহেতু ওকে পছন্দ করো না, তাই আমি রিতাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তোমার সুন্দরী ছোট বৌমাকে নিয়ে ভালো থেকো। ঠিক আছে, যা। তোদের এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। আমি এই বাড়িতে আমার ছোট বৌমাকে নিয়েই থাকবো। আর আমার ছোট বৌমা আমার দেখাশোনা করবে, আমাকে খাইয়ে দেবে, আমার মাথা টিপে দেবে, আমার সেবা যত্ন করবে। তোদের কোনো দরকার নেই। সুনিতা দেবীর এই কথা শুনে রূপালী বলে, কি আপনি এসব কি বলছেন? আমি কি আপনার চাকর নাকি? আমি এই বাড়িতে জিগিরি করতে এসেছি। আমি ওসব কিছুই করতে পারবো না। রূপালীর মুখে এমন কথা শুনে সুনিতা দেবী নিজের ভুল বুঝতে পারে। সুনিতা দেবী বুঝতে পারে যে ধনী গরিব বলে কিছুই হয় না। আর এতদিন ধরে সুনিতা দেবী যে সুন্দরী ধনী বৌমাকে এত ভালোবেসে এসেছে, আর আজকে সেই সুন্দরী ধনী বৌমাই নিজের শাশুড়ির সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে। এই দেখে সুনিতা দেবী তার বড় বৌমার কাছে ক্ষমা চায়। সত্যি আমি কতটা ভুল ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ ছোট বৌমা, আমাকে ভুল প্রমাণ করার জন্য। আমি নিজের ভুলটা আজকে বুঝতে পারলাম। বড় বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আর কখনো আমি তোমাকে এরকম ভাবে অপমান করব না। সুনিতা দেবী কয়েকদিনের মধ্যেই তার বড় বৌমারও একটা ভালো ঘরে থাকার ব্যবস্থা করে। সেই সাথে রিতার রুমে এসি এবং ভালো পাখা লাগিয়ে দেয়। এভাবেই রিতাও এখন গরমের মধ্যে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।